ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের কাছে $400 কোটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। একই সঙ্গে ইসরায়েলের কাছে প্রায় $100 কোটি নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার আমেরিকার পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানায়। পররাষ্ট্র দপ্তরের মতে এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি আমেরিকার পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনের সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কাতার ও ইসরায়েলকে এসব উন্নত সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলো। আমেরিকার আইন অনুযায়ী এ ধরনের বড় অঙ্কের অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। ইরানে কারাবন্দী নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশনের কর্মীরা জানান 53 বছর বয়সী এ মানবাধিকার কর্মী কারাগারে 2 বার জ্ঞান হারান, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নার্গিস মোহাম্মদীর আইনজীবীদের ধারণা গত মার্চের শেষ দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। ইরানের মৃত্যুদণ্ডের সাজা এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় গত 25 বছর ধরে তাকে বারবার বিচারের আওতায় আনা হয়। গত দশকের বেশি ভাগ সময় তিনি কারাগারে ছিলেন। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। যুদ্ধ এবং সমুদ্র বন্দরে অবরোধের মুখে থাকা ইরান এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে পণ্য পরিবহনের সুবিধা পাবে। এ পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এক বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে আমেরিকা, পাকিস্তানের এমন পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দেবে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। এছাড়া যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেও এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে তেহরানকে এই সুবিধা দেয়ায় আমেরিকার মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে প্রভাব পড়বে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। ইরান যুদ্ধে আমেরিকার খরচ ছাড়িয়ে গেছে $25 বিলিয়ন। তবে ইরান বলছে প্রকৃত খরচ এর চেয়ে 4 গুণ বেশি। মধ্যপ্রাচ্য আমেরিকার অন্তত 16টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএনের নতুন অনুসন্ধান বলছে এসব স্থাপনা মেরামত করে আগের অবস্থায় ফেরাতে $40 থেকে $50 বিলিয়ন খরচ হতে পারে ওয়াশিংটনের। ইরান সংঘাতের কারণে সামরিক এবং অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুদ্ধে এ পর্যন্ত $2,500 কোটি ব্যয় হয়েছে। তবে এই অঙ্ক প্রকৃত ব্যয়ের তুলনায় কম বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র। তারা সিএনএনকে জানান, এই হিসেবের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোর মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যুদ্ধের শুরুর দিকেই উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় মাত্র 48 ঘণ্টার মধ্যে অন্তত 9টি আমেরিকার সামরিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব হামলায় বাহরাইন, কুয়েত, ইরাক, আরব আমিরাত, কাতারের স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে জানিয়েছে সিএনএন। এছাড়া সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার বিমান বাহিনীর নজরদারি বিমানও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সিএনএন। সিএনএনের তথ্য বলছে, আমেরিকার সামরিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ এবং ধ্বংস হওয়া ঘাঁটি প্রতিস্থাপনে খরচ বিবেচনায় নিলে প্রকৃত ব্যয় প্রায় $40 থেকে $50 বিলিয়ন হতে পারে।
এদিকে পেন্টাগনের দেয়া তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সে একটি পোস্টে আরাকচি বলেন, নেতানিয়াহুর এই জুয়া খেলার কারণে এখন পর্যন্ত আমেরিকার সরাসরি $100 বিলিয়ন খরচ হয়েছে, যা দাবিকৃত পরিমাণের চেয়ে 4 গুণ বেশি। তিনি আরও যুক্ত করেন, এই যুদ্ধের কারণে প্রতিটি আমেরিকান পরিবারের মাসিক খরচ $500 বেড়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের দক্ষিণে নাবাতিয়েহ ও সিরন এলাকায় অন্তত 12 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এ তথ্য জানিয়েছে। নাবাতিয়া এলাকার হাবুস শহরে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে, এর মধ্যে একজন শিশু ও 2 জন নারী। এছাড়া হামলায় আরও 21 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিরনের জরাইরিয়া শহরে আলাদা ইসরায়েলি হামলায় 2 নারীসহ 4 জন নিহতের খবর পাওয়া গেছে, এতে আহত হয়েছে আরও 4 জন। ফিলিস্তিনের গাজায় টানা 2 বছরের ভয়াবহ সংঘাত ও ধ্বংসযজ্ঞের পর গত বছরের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই সময় গাজাবাসীর মনে শান্তির যে আশা জেগেছিল তা এখন ফিকে হতে শুরু করেছে। ট্রাম্পের উচ্চাভিলাষী গাজা পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি ব্যর্থ হওয়ার পথে। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ত্রাণ সহায়তা বাড়ানোর লক্ষ্যে আমেরিকার সামরিক বাহিনী পরিচালিত এ বিশেষ মিশন ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে। ফিলিস্তিনের গাজায় 2 বছর ধরে হত্যাযজ্ঞ চালানোর পর গত বছরের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হয়। ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে গঠন করা হয় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসি, যার প্রধান কাজ ছিল গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর বিষয়টি সমন্বয় করা। তবে এই মিশনটি এখন ব্যর্থ হওয়ার পথে বলে সূত্রের বরাতে জানাচ্ছে রয়টার্স। ট্রাম্পের গাজা নীতি তদারকি করা সংস্থা বোর্ড অফ পিস অবশ্য এই খবর অস্বীকার করেছে। একে সংস্কার বলেও দাবি করছেন আমেরিকার কর্মকর্তারা। সিএমসির দায়িত্বগুলো ইন্টারন্যাশনাল সিভিলাইজেশন ফোর্স নামে নতুন আন্তর্জাতিক নিরাপত্তা মিশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকে মনে করছেন যে দায়িত্ব স্থানান্তরের কথা বলা হলেও আসলে এই মিশনের অবসান হতে চলেছে। এই বাহিনীতে আমেরিকার সেনার সংখ্যা 190 থেকে কমিয়ে মাত্র 40 আনা হতে পারে। বাকি শূন্যস্থান পূরণ করা হবে বিভিন্ন দেশের বেসামরিক কর্মকর্তাদের দিয়ে। এই পরিবর্তনের ফলে গাজায় আমেরিকার সরাসরি সম্পৃক্ততা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স বলছে, গাজার শান্তি পরিকল্পনা নিয়ে শুরু থেকেই ট্রাম্পের বড় স্বপ্ন থাকলেও ইসরায়েলের অব্যাহত হামলা এবং গাজার ভেতরে নিয়ন্ত্রণ বাড়ানোর কারণে তা অকার্যকর হতে বসেছে। ইসরায়েলের পদক্ষেপে বিদেশি প্রতিনিধিদের কাজ করার সুযোগ কমে গেছে। শুরুতে অনেক দেশ উৎসাহ দেখালেও পরিস্থিতি এখন এমন যে কোনো দেশ এখন মাসে মাত্র একবার এই কেন্দ্রে তাদের প্রতিনিধি পাঠায়। এছাড়া আমেরিকা ও ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ায় গাজার পুনর্গঠন পরিকল্পনা এখন ট্রাম্প প্রশাসনের কাছে গৌণ হয়ে পড়েছে। শেষ পর্যন্ত মিশনে বদল হলেও গাজাবাসীর ভাগ্যে কোনো পরিবর্তন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমেরিকার ফ্লোরিডায় উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারকে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। পরিবারের অনুরোধের পর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত 17 এপ্রিল থেকেই নিখোঁজ ছিলেন তারা। অভিযোগ রয়েছে লিমনের রুমমেট হিশাম সালেহ আবু গর্বে নামের এক তরুণ হত্যা করেন তাদের।
হিসামের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় 24 এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হয় বৃষ্টির মরদেহের অংশ। শুক্রবার এই তথ্য জানায় ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায় শুক্রবার বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটির পরিচয় নিশ্চিত করে ফ্লোরিডা পুলিশ বিভাগ। পরে বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং মায়ামি বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহটিও ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 2 মে দেশে পাঠানো হবে। আগামী 4 মে দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মরদেহটি। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে গাড়ি আমদানিতে শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির বিরুদ্ধে বাণিজ্য চুক্তি মেনে না চলার অভিযোগ এনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। জবাবে নিজেদের স্বার্থ রক্ষায় সব বিকল্প প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে ইইউ। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে চুক্তির সব শর্ত পুরোপুরি মেনে চলা হচ্ছে বলেও জানায় জোটটি। আমেরিকাকে এসব অভিযোগ স্পষ্ট করার আহ্বানও জানিয়েছে ইইউ। ট্রাম্পের শুল্ক আরোপ করা অটো খাত ইইউর অর্থনীতির অন্যতম ভিত্তি। ওয়াশিংটনের এই পদক্ষেপে ব্রাসেলসের সঙ্গে টানাপোড়েন তাই আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। উৎপাদন কৌশলে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা করছে না বলে জানিয়েছে এক্সন মোবিল ও শেভরন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতায় প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়াতে চাপ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই চাপের কাছে নতি স্বীকার করছে না তারা। শুক্রবার এক্সনের ব্যবস্থাপনা পরিচালক নীল হ্যানসেন ফিনান্সিয়াল টাইমসকে জানান, পারমিয়ান বেসিনে উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকবে। আমেরিকার সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদন অঞ্চল হিসেবে ধরা হয় এটিকে। অন্যদিকে শেভরন কর্তৃপক্ষ জানিয়েছে চলমান সংকট তাদের পরিকল্পনায়ও কোনো পরিবর্তন আনেনি। এরই মধ্যে উৎপাদন উচ্চ গতিতে চলছে জানিয়ে হ্যানসেন জানান, ভবিষ্যতে সম্প্রসারণের পরিকল্পনা হলেও তাতে নানা সীমাবদ্ধতা রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এক্সন তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছে। ইরানের হামলায় জর্জরিত আরব আমিরাত ও কাতারে তাদের 20% কার্যক্রম রয়েছে। দুই দেশে শেভরনের কার্যক্রম এ তুলনায় কম। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমেরিকার সান ফ্রান্সিসকো উপকূলে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশাল এক সামুদ্রিক প্রাণী। পিয়ার 39 এলাকায় কয়েকশো ক্যালিফোর্নিয়া সি লায়নের ভিড়ে হঠাৎ দেখা মিলল বিরল প্রজাতির এক স্টেইলার সি লায়নের। চঙ্কার্স ডাক নামের এই বিশালাকার অতিথিকে দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। লোনা পানির কলতান আর সিলায়নদের শোরগোলে মুখর সান ফ্রান্সিসকো উপকূল। তবে এই চিরচেনা ভিড়ের মধ্যমণি এখন দানবীয় এক আগন্তুক। সাধারণ সিলায়নদের ডকে রাজত্ব গেড়েছে বিশালাকার এক স্টেলার সিলায়ন, পর্যটকদের কাছে যার পরিচয় চঙ্কার্স নামে। এই প্রজাতির সিলায়নরা সচরাচর দলছুট হয় না, তবে সেই নিয়ম ভেঙেই ক্যালিফোর্নিয়া সিলায়নদের সাথে আস্তানা গেড়েছে বিরল এই অতিথি। চঙ্কার্স নামক এই প্রাণীটি এখনো বাড়ছে। একটি পূর্ণবয়স্ক পুরুষ স্টেইলার সি লায়ন লম্বায় 10 ফুট এবং ওজনে প্রায় 1200 পাউন্ড পর্যন্ত হতে পারে, যেখানে সাধারণ ক্যালিফোর্নিয়া সি লায়ন লম্বায় সর্বোচ্চ 7.5 ফুট আর ওজনে 800 পাউন্ডের মতো হয়। দানবীয় এই অতিথির অলস বিচরণ দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশালাকার গড়নের কারণে অনেকে একে মেলাচ্ছেন রূপকথার চরিত্রের সাথে। ওকে দেখতে অনেকটা সিল মাছের সান্টা ক্লজ ভার্সন মনে হচ্ছে। আকারে বিশাল হলেও বেশ আদুরে একটা ভাব আছে। সাধারণগুলোর চেয়ে অন্তত 3 গুণ বড় হওয়ায় এটি সহজেই সবার নজর কাটছে। মূলত শীতল পানির সন্ধানেই এদের বিচরণ থাকে উত্তর দিকে। তবে পথ ভুলে আসা এই বিরল অতিথির উপস্থিতিতে পিয়ার 39-এ এখন বইছে উৎসবের আমেজ।
সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।